নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণ হিসেবে এসেছে মহারাজ নিজেই পূজার কলেজের মা সরস্বতীর পুজো করছে। সবাই তো খুব খুশি, মন দিয়ে পুজোর সমস্ত কিছু চলছে আর কি। রুমেলা তো মহারাজকে দেখে অবাক। এরপরে পূজা যখন মহারাজকে ধন্যবাদ জানাতে যাচ্ছে, তখন মহারাজ পূজাকে বলছে যে তোমাকে আজকে খুব ভাল লাগছে, এরকম শাখা পলা না পরে, মাথায় সিঁদুর না পরে। তখন পূজার মনে পড়ে যায় মহারাজ তাকে শর্ত দিয়েছিল যে বৈবাহের সমস্ত চিহ্ন নাকি পূজাকে মুছে ফেলতে হবে, মানে লুকিয়ে রাখতে হবে আর কি। পূজা সেই কথা মতোই কাজ করছে। এদিকে তো মহারাজের বাড়িতে পুজোর জোগাড় এখনো চলছে। মহারাজের মা বলছে বাড়িতে পুজো, আর এদিকে মেজ বউয়ের এখনো পাত্তা নেই। পূর্ণিমা বলছে কি করে হবে বলতো পুজোটা? তখন সুবিনয় বলছে তো তোমার বড় বউয়েরও তো পাত্তা নেই। তখন দেখা যাচ্ছে বড় বউ কেটে পড়ার ধান্দায় আছে ওখান থেকে প্রিয়াঙ্কা। তখন মিলি গিয়ে ধরে ফেলে, এই যে ধরে ফেলেছি, কেটে পড়ার প্ল্যান করছে। প্রিয়াঙ্কা বলছে মিলি, কলেজ এক্সকারশন থেকে ফিরে একেবারে দেখছি নিজের ফর্মে ফিরে এসছো। মিলি বলছে তুমিও বুঝি অনেকদিন পর ফিরে নিজের সম্মূর্তি ধারণ করেছো। প্রিয়াঙ্কা তখন চুপ করে যায়। পূর্ণিমা তখন প্রিয়াঙ্কাকে বলছে তাই তো প্রিয়াঙ্কা, তোমার কি খবর বলো তো? তখন বলছে না মা, আসলে সুবিনয় বলছে চলো পুজোর কাজে হাত লাগাবে চলো। তখন প্রিয়াঙ্কা বলছে না না বাবা, আমার আসলে একটু কাজ আছে, আমাকে বেরোতে হবে। তখন সুবিনয় বলছে এটা আবার বলে বসো না যে তোমার সেলুনে আবার মা সরস্বতীর পুজো হচ্ছে। পূজা বলছে হ্যাঁ বাবা, সেলুনে সরস্বতী পুজোও হয়, আর আমি ওখানকার মালিক, ওখানে অনেক লোকও আসে, আর আমাকে যেতেও হবে। সোমনাথ বলছে হ্যাঁ সোনা তুমি যাবে। পূর্ণিমা বলছে তুই চুপ কর, তুমি বাড়ির পুজো ছেড়ে কোথাও যাবে না, আগে বাড়ির পুজো করবে তারপর বাইরে যাবে। এদিকে মহারাজ তো বাড়িতে বসে পূজার বলা কথাগুলো ভেবে যাচ্ছে। তখন পূজা আসে মহারাজের কাছে আর বলছে যে আজকে কলেজে যেটা করলে তুমি ভালোই করলে। মহারাজ বলে কোন কাজটা? পূজা বলে ওই যে উদ্ধার করার কাজটা। তখন মহারাজ বলছে যে রুমেলা চট্টরাজ আর অরিন্দম চট্টরাজ যখনই কারো ক্ষতি করতে যাবে তখনই আমি ওদেরকে উদ্ধার করব। পূজা বলছে হ্যাঁ, ওরা আমাদের ক্ষতি করতে চায়, সেই জন্য ওদের ক্ষতির সামনে আমাদেরকে একসাথে দাঁড়াতে হবে। মহারাজ বলছে তুমি বোঝো পূজা, আমাদের পথ এক নয়, কোনোদিনই এক ছিল না। ভুলবশত বিয়ে হওয়ার জন্যে আমরা কিছুদিনের সহযাত্রী মাত্র। পূজা তখন মহারাজের কথা শুনে হাসে, বলছে সহযাত্রীর জন্য তো কেউ এতটা কখনো ভাবে না। পূজা বলছে সহযাত্রীর জন্য কেউ এরকমটা করে না, সহধর্মিনীর জন্য করে। মহারাজ বলছে তোমাকে পুজোর বেশে মানাচ্ছে ভালো, মানে কলেজের বেশে আর কি, ভালোই মানাচ্ছে, শাখাপলাহীন সিঁদুরহীন। বলছে যে ওটাই তোমার ভবিষ্যৎ। মহারাজ তো বলছে যে তুমি এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। তখন পূজা বলছে আমি তোমার একটা কথা শুনিনি, আর কোনোদিনও শুনতে পারবও না। তখন হাত দিয়ে দেখায় যে যেটা দেখে মনে হচ্ছে যে পূজা সিঁদুর পরেনি, মাথার ঠিক মাঝখানে ছোট্ট করে পূজা কিন্তু সিঁদুর অবশ্যই ঠেকিয়েছে, সেটাই মহারাজকে দেখায়। মহারাজ তো সিঁদুর দেখে বলছে এটা তুমি ঠিক করছো না পূজা। পূজা বলছে আমি যা করছি ঠিক করছি, আমাকে যদি তোমার জীবন থেকে বেরিয়ে যেতে হয় তাহলে সেদিনই যাতে আমার জীবনের শেষ দিন হয়। পূজার মুখে এরকম কথা শুনে তো মহারাজ অবাক হয়। পূজা বলছে আমি জোর করে তোমার ঘাড়ের উপর চেপে বসে থাকবো বুঝলে, এই বলে কিন্তু পূজা চলে যাচ্ছে। যাওয়ার সময় আবার হাসতে হাসতে বলে যাচ্ছে পূজা হচ্ছে মহারাজের মহারানী, আর মহারানীরা কখনো হার মানে না বুঝলে। এরপর পূজা চলে যায়। মহারাজ পূজাকে নিয়ে ভাবতে থাকে। দেখা যাচ্ছে অরিন্দম আর রুমেলা চট্টরাজ কোথাও একটা গাড়ি করে যাচ্ছে। তখন অরিন্দম গাড়িটা থামিয়ে ফোন করবে আর কি। রুমেলা বলছে গাড়ি থেকে নেমে কথা বললে হতো না? অরিন্দম বলছে না, এখানেই বলতে হবে, যদি কেউ দেখে ফেলে আবার। নাও তুমি ফোনটা লাগাও আর লাউড স্পিকারে দাও। দেখা যাচ্ছে সোমনাথকে ফোন করেছে রুমেলা, বলছে যে ফোন করে মহারাজ যা করে না তোমার সাথে একদম ঠিক করে, তুমি দেখছি একটা অকর্মার ঢেকি, বলে একটা কাজও তোমাকে দিয়ে হয় না। সোমনাথ বলছে আমি আবার কি করলাম? তখন রুমেলা বলছে কালকে তোমাকে এত করে বললাম যে পূজাকে কলেজে আসতে দিও না, কিন্তু পারলে আটকাতে পারলে না, পূজা সেই কলেজে আসলোই। সোমনাথ বলছে আসলে ঘুমিয়েছিলাম তো কোন সময় বেরিয়ে পড়েছে। তখন অরিন্দম বলছে ভিলেনদের কিন্তু এত দেরি করে ঘুমালে চলে না। তখন রুমেলা বলছে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। আজকে আমাদের কলেজে কিন্তু একটা কালচারাল প্রোগ্রাম আছে, তুমি পূজাকে কিছুতেই কলেজে আসতে দিও না আজকে। ও যদি আজকের এই কালচারাল প্রোগ্রামে জিতে যায় তাহলে কিন্তু ও রাতারাতি হিট হয়ে যাবে, আর তারপর কিন্তু আমি পূজাকে কোনোভাবে হারাতে পারবো না, এটা মনে রেখো। সোমনাথ বলছে আমি পূজাকে কিছুতেই কলেজে হিট হতে দেব না। অরিন্দম বলছে
এই কাজটা যদি তুমি করতে না পারো তাহলে আমাদের এখান থেকে তোমাকে আউট করে দেব। সোমনাথ বলছে, না না, এটা কি বলছেন, আমি অবশ্যই পারবো। বলছে, শোনো, আরেকটা কাজ আছে, করতে পারলে মোটা টাকা পাবে। সোমনাথ বলছে, এটাই তো চাই, টাকা আছে বলেই তো আপনারা আমার কাছে এতটা রেসপেক্ট পাচ্ছেন। সোমনাথ মনে মনে বলছে, বলুন, মানে এটাই তো আমি চাই, আর এর জন্যই তো আপনার সাথে আমার সম্পর্কটা এত ভালো, এই টাকার জন্যেই। সোমনাথ বলছে, বলুন না কি করতে হবে। অরিন্দম বলছে, মহারাজের ঘর থেকে একটা হার্ড ড্রাইভ তোমাকে সরাতে হবে। সোমনাথ বলছে, ও বাবা, এ তো বাঘের গুহায় হাত ঢুকানোর মতো কেস। তখন সোমনাথ বলছে, আমি জানতাম তুমি পারবে না। সোমনাথ বলছে, এ তো বাঘের গুহায় হাত ঢোকানোর মতো অবস্থা। তখন অরিন্দম বলছে, পারবে না তো, কিন্তু এই বাঘের গুহাতেই তো হাত ঢুকিয়ে ডিভোর্স পেপারে সাইন করে সেটা রেখে এসেছিলে। সোমনাথ বলছে, আপনি কি করে জানলেন এই কথাটা, এই ডিভোর্স পেপারের কথাটা? বলছে, আমি সব জানি। অরিন্দম বলছে, আমি সব জানি বলে হাসতে থাকে, আর সোমনাথ কিন্তু চিন্তায় পড়ে যায়। এরপরে সোমনাথকে কাজ বুঝিয়ে দেওয়ার পর রুমেলারা বলে, অনেক হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, যাও এবার কাজে লেগে পড়ো, বলে ফোনটা রেখে দেয়। সোমনাথ বলছে, আপনাদেরকে মাধ্যম করেই তো আমি অনেক টাকা কামাবো, কারণ আমার লক্ষ্য হলো পূজারাজের ধ্বংস। এরপরে মহারাজ তো অফিসারকে ফোন করেছে, পুলিশ অফিসারকে। বলছে, আপনি এখনো কেসটার ব্যাপারে কিছু বললেন না। বলে, কোনটার ব্যাপারে? সারাদিনে তো অনেক কেস আমরা হ্যান্ডেল করছি। বলে, এটা তো ওই হেরিটেজ, ওই মা মন্দিরের ওখানে যে আগুন লাগানো হয়েছিল সেই কেসটা। তখন বলছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখছি। মহারাজ বলছে, দেখুন, এভিডেন্সগুলো তো আমার কাছে সুরক্ষিত নয়, তো আপনাদের কাস্টাডিতে যদি এভিডেন্সগুলো নেন তো খুব ভালো হয়। তখন পুলিশ বলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি ওই ব্যাপারটা, এখন রেট আছে, রাখো। এই বলে ফোনটা রেখে দেয়। মহারাজ অবাক হয় অফিসারের ব্যবহারে, যে কি ব্যাপার, অফিসারের ব্যবহারটা এরকমভাবে বদলে গেল কেন। এদিকে মহারাজ বলছে, মানে ফোনটা যখন রেখে দিল অফিসার, যে এই ভদ্রলোকের ব্যবহার হঠাৎ করে এরকম বদলে গেল কেন। এদিকে সোমনাথ বলছে যে অরিন্দম চট্টরাজ আর রুমেলা চট্টরাজের বিশ্বাস জিততে আমাকে এই কাজটা করতেই হবে। দিয়ে মহারাজের ঘরে কিন্তু চুপ করে ঢুকে পড়ে আর এদিক ওদিক খুঁজতে থাকে। সোমনাথ কিন্তু সব জায়গায় তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। বলছে, ধুর বাবা, কোথায় রেখেছে কে জানে, সব জায়গায় খুঁজছি কিন্তু খুঁজেই পাচ্ছি না। এবার আলমারিতে ঢুকেছে, দেখছে আলমারির দরজাটা খোলাই আছে। বলছে, বাহ, খোলা আছে তো দেখছি। তারপর আলমারিতে খুঁজতে থাকে। এরপরে খুঁজতে খুঁজতে কিন্তু একটা হার্ড ড্রাইভ পেয়ে যায়। বলছে, এই তো পেয়েছি, কিন্তু তারপর আবার বলছে, এটাই সেটা তো যেটা ওনারা চাইছেন। তারপর আলমারিটাকে আবার ভালো করে খুঁজছে, আরও কিছু আছে কিনা। দেখছে না, আর তো কোনো হার্ড ড্রাইভ নেই, এটাই একটা। সোমনাথ তখন বলছে, তাহলে এটাই দেখিয়ে ওই চট্টরাজদের কাছ থেকে প্রচুর টাকা নেব, এই বলে হার্ড ড্রাইভটা নিয়ে বাইরে চলে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা যথাসময়ে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।